ওয়াদা পূরণের নতুন যুদ্ধ শুরু বললেন প্রধানমন্ত্রী। চাইলেন দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সহায়তা, নেতাকর্মীদের উচ্ছ্বাস। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ঢাকা দিল্লি সম্পর্কে নতুন যুগ। অভিন্ন নদীর পানি চুক্তির ক্ষেত্রে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা, শঙ্কা পুশিনের। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 জন নিহত। ভারতকে সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডাক্তার শফিকের। কাপাসিয়ায় স্ত্রী সন্তান সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ। হামে আরো 9 শিশুর মৃত্যু। টিকা কেনায় ইউনূস সরকারের গাফিলতির অভিযোগ তদন্তের পরই ব্যবস্থা, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি শেষ হয়েছে, যুদ্ধ আরেকটি শুরু হয়েছে। সে যুদ্ধ হচ্ছে সাধারণ মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তিনি বলেন, বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রে সরকার হয়তো সফল হতে পারবে না। সেজন্য বিএনপি নেতৃবৃন্দের সহায়তা চান প্রধানমন্ত্রী। আহমেদ সারোয়ারের রিপোর্ট। 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর এবার দল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মত বিনিময় সভা করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশ নেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সভায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন আগে তিনি বিএনপির হয়ে জনগণকে কথা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে সুশাসন দেবেন, শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ দেবেন, নারী পুরুষ সকলে নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। বিগত সরকার যা করেছে সেরকম কিছু হবে না। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি বলছিলাম, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী নেতাদের মনে করিয়ে দেন, তিনি বলেছিলেন এ নির্বাচন কঠিন হবে। তার বিশ্বাস সেটি নেতাকর্মীরা নির্বাচনের পরতে পরতে বুঝতে পেরেছেন। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। কারণ 52% মানুষ যারা ভোট দিয়েছে, 52% মানুষ এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। কাজেই আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। কিন্তু সরকারটি গঠন হয়েছে, আমরা কি বলি, বিএনপি সরকার বলি, কিন্তু তাই নয় কি? আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। সেজন্যই উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। সভায় নেতাদের কথাও মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভাকে ঘিরে সকাল থেকেই কৃষিবিদ ইনস্টিটিউটে জড়ো হন নেতাকর্মীরা। সবার মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। এর মাধ্যমে তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব কমবে বলে প্রত্যাশা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের। শুভ মাহফুজের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে এ ধরনের মতবিনিময়টি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে হলেও সকাল থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভিড় করেন কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে। দলীয় স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আরও সুসংগঠিত হবে। আজকে প্রথম
আমাদের দলীয় সাংগঠনিক একটা মিটিং চলছেন। এখানে গোটা দেশের নেতাকর্মীদের একত্রিত করেছেন। আগামীতে রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে, আমাদের নেতাকর্মীদের করণীয়টা কি, এটা একটা দিক নির্দেশনামূলক একটা বার্তা দিবেন। জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এই ইউনিক প্রোগ্রাম। এটা আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা যে ঐতিহাসিক দিন, অভূতপূর্ব ঘটনা যে এইভাবে তৃণমূলের নেতাকর্মীদের সাথে সব মন্ত্রী জবাবদিহিতা করতে হচ্ছে আজকের এই প্রোগ্রাম। সংগঠনকে তৎপরতা বৃদ্ধি করা, যেমন সরকার কি করছে সেই মেসেজটা জনগণের কাছে পাঠানোর জন্যই তৃণমূলদের কাছকে ডেকেছে। তৃণমূল মত বিনিময় করছেন এবং আমরা তো বলছি আমাদের কোন জায়গায় লিকেজ রয়েছে, কোন জায়গায় আমাদের ঘাটতি রয়েছে, সেগুলি আমরা বলছি। আমাদের যে কাজকর্ম চলছে এটা মানুষ কিভাবে নিচ্ছে, মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা কতটুকু আগের মতোই আছে কিনা, এটা কিভাবে বাড়ানো যেতে পারে, এই সমস্ত বিষয়। এই মতবিনিময় সভার মাধ্যমে সরকার, রাষ্ট্র এবং দলের মধ্যে সমন্বয় ঘটবে বলেও জানান নেতারা। নেতাকর্মীদের থেকে সুনির্দিষ্টভাবে ওনারা জানতে চেয়েছেন, বিশেষ করে সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা, যে সরকার ওই প্রকল্পগুলোতে আর কি ব্যবস্থা গ্রহণ করলে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হতে পারবে, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সরকার, রাষ্ট্র এবং দল এটার মধ্যে যে একটি নিবিড় সংযোগ, নিরবচ্ছিন্ন একটি সম্পর্ক রাখা দরকার, সেই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি এবং সেভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, দলের নির্বাচনী ইশতেহার ও সরকারের পরিকল্পনাগুলো নেতাদের কাছে তুলে ধরা এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে কেন্দ্রের দূরত্ব কমিয়ে আনাই এই সভার মূল লক্ষ্য। কিভাবে জনগণের পাশে থেকে, জনগণের সাথে থেকে, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে ইশতেহারে প্রণীত বিভিন্ন নীতিমালা রয়েছে সেগুলো বাস্তবায়ন করা যায়। মূল উদ্দেশ্য, জনগণের দল হিসেবে বিএনপি নিশ্চিত করতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতিকে যত দ্রুততার সাথে সম্ভব স্বচ্ছতা, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মতৎপরতা নেতাকর্মীদের জানাশোনার কথাও জানান মাহাদি আমিন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের বানানো স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন ওয়াকিমুল ইসলাম। এ সময় তার বানানো ছোট বাহনটি দেখেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীকে নিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান ওয়াকিমুল ইসলাম। ব্যাটারি চালিত বিশেষ এই যানের নাম দেওয়া হয়েছে A2i স্মার্ট কার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় 17 বছরের তরুণের প্রশংসা করেন। কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন তিনি। প্রধানমন্ত্রী এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাস দেন। ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে পড়েন। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর পিতা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ওয়াকিমুল ইসলাম জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত মানের স্মার্ট কার বানানো সম্ভব। গাড়িটি বৈদ্যুতিক চার্জে 50 কিলোমিটার পর্যন্ত চলতে পারে, ঘন্টায় সর্বোচ্চ গতি 45 কিলোমিটার। চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 7:45 রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসকবৃন্দ, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে আছেন। 2023 সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শে ফলো আপ হিসেবে যুক্তরাজ্যে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। চিকিৎসা শেষে আগামী 18 মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
বাংলাদেশ সময় বেলা 12টার দিকে রাজ্যপাল RN রবির কাছে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরা। শপথ অনুষ্ঠানে শুভেন্দুর পিঠ চাপড়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। থালাপতি বিজয় সংখ্যাগরিষ্ঠতার দাবি তুললেও সে দাবি নাকচ করে খালি হাতে ফিরিয়েছেন রাজ্যপাল। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। কড়া নিরাপত্তায় মোড়া কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সহ আশেপাশের শহর। শনিবার সকাল 11টায় শুরু হয় শপথ অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেই হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদখোলা গাড়িতে মোদীর পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারা তিনজন হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান। বাংলাদেশ সময় দুপুর 12টার একটু পর রাজ্যপাল RN রবি নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। নামে শপথ করিতেছি যে। আর এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। অভিনন্দন জানিয়ে শুভেন্দুর পিঠ চাপড়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ মঞ্চে দেখা গেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডাকে। এর আগে 2 দফা ভোটের পর গত 4 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিশাল ব্যবধানে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। শুভেন্দুর শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির 1.5 দশকের শাসনের অবসান ঘটল ভারতের গুরুত্বপূর্ণ এ রাজ্যটিতে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের মধ্য দিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক নতুন যুগে প্রবেশ করতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে বাংলাদেশ প্রশ্নে নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে বিজেপির। অভিন্ন নদীর পানি বন্টন চুক্তির ক্ষেত্রে তা কিছুটা ইতিবাচক হলেও সীমান্তে পুশিনের মতো ঘটনা বাড়তে পারে বলে শঙ্কা তাদের। সেই সাথে পশ্চিমবঙ্গে ডানপন্থী রাজনীতির এ উত্থান প্রভাবিত করতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকেও। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। শনিবার শুভেন্দু অধিকারীর শপথের মধ্য দিয়ে কংগ্রেস বাম তৃণমূল জামানার শেষে পশ্চিমবঙ্গের সরকারে যাত্রা শুরু হলো হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির। দীর্ঘতম সীমান্ত, জাতি ও ভাষাগত মিল থাকায় পার্শ্ববর্তী এই রাজ্যে ক্ষমতার পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সম্পর্ক, গঙ্গা তিস্তা চুক্তি, সীমান্তে পুশিন ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো ইস্যুগুলো। বিশ্লেষকরা বলছেন, দিল্লির পাশাপাশি কলকাতাতেও বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের পক্ষে সিদ্ধান্ত নেওয়া এখন সহজ হবে। দিল্লিতেও এখন বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, সুতরাং এখানে পলিসিগত কোনো আদর্শগত পলিসিগত কোনো বিরোধ নেই। পরিবর্তনের সুযোগ নিয়ে আসে। এখন এই সুযোগটাকে গ্রহণ করা হবে কি হবে না সেটা নির্ভর করবে ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের সরকারের উপরে। পশ্চিমবঙ্গের কৃষকদের স্বার্থ দেখার জন্য সবাইকে দেখতে হবে। মমতা থাকুক, বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, যে আসুক তাকে দেখতে হবে। এটা আমরা যেভাবে ভাবি সেরকম না যে আসলে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে। সুতরাং আমি দেখি না তিস্তার ক্ষেত্রে কোনো আশা, বরং এটা আরও সিরিয়াসলি না হওয়ার সম্ভাবনা বেশি। আগে একটু আশা থাকলে এখন আর সেই আশা থাকবে না। এছাড়া সীমান্তে পুশিনের ঘটনা বাড়বে এমন শঙ্কার পাশাপাশি পশ্চিমবঙ্গের কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় অনুঘটক বাড়াতে পারে, যা দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ কোনো কোনো বিশ্লেষকের। বিজেপির এই উত্থানের কারণে এখানে যারা ধর্মীয় রাজনীতি করে তাদের জন্য সুবিধা হলো, কারণ তারা ওইটাকে জুজুর ভয় দেখিয়ে এখানে ওইটাকে ব্যবহার করবে অ্যাটলিস্ট রাজনৈতিকভাবে। মানুষ দেখবে বাংলাদেশ চারিদিকে বিজেপি সরকার আছে, ধর্মীয়ভাবে আমাদের আভ্যন্তরীণ হস্তক্ষেপ করছে নানাভাবে, মুসলমান নিগৃহীত হচ্ছে পশ্চিমবঙ্গে বা ভারতে, তো রিয়াকশন বাংলাদেশে হবেই, সেটা অবধারিত। দিন শেষে পশ্চিমবঙ্গ বা দিল্লির ক্ষমতায় যেই থাকুক, মোটা দাগে জাতীয় স্বার্থ, আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্ক নির্ধারণ হবে এমন মতো কারো কারো। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে কলেজ ছাত্রসহ 2 জন নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মুরসালিন ওই ইউনিয়নের ধ্বজনগর বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে। মুরসালিন স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের 11 বর্ষের শিক্ষার্থী। বিজিবি ও স্থানীয়রা জানান, রাতে মুরসালিন সহ বেশ কয়েকজন বাংলাদেশি ভারতীয় চোরা কারবারিদের সহযোগিতায় চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফ এর সদস্যরা তাদের দিকে গুলি ছোড়ে, এতে ঘটনাস্থলেই মুরসালিনের মৃত্যু হয়। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সীমান্ত হত্যা ও পুশিন ইস্যু পর্যালোচনা করছে দলটি। 8 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে দুপুরে দেশে ফেরেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু অসম চুক্তি রয়েছে, যেগুলো পর্যালোচনা করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামীকাল থেকেই সরাসরি মাঠে নামার কথাও জানান তিনি। কাপাসিয়ায় 5 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে জামাত আমির বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনসচেতনতা ও প্রতিবাদমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। সংসদ শুরু হতে এখনো 1 মাস বাকি, তাই এ সময় বসে না থেকে ঘাতকদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জামাত আমির আরও বলেন, সরকার অতিমাত্রায় রাজনীতিকরণে জড়িয়ে পড়েছে। ফেসবুকে যুদ্ধ না করে বাস্তবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন তিনি। থাইল্যান্ডে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধারাও গণভোটের পূর্ণ বাস্তবায়ন চায় বলে জানান ডক্টর শফিকুর রহমান। সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। অন্যায়ের ব্যাপারেই নীরব থাকবো না। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদেরকে অপমান করবে এটাও কারো কাছ থেকে আমরা চাই না। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। এরা কারা কারা এগুলা করে পালিয়ে যায়, কোথায় যায়, কার লোক, কে শেল্টার দেয়, এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলা না হয় ফেসবুকে মানে যুদ্ধ চালাইলে তো হবে না। ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে কালপ্রিটদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হবে সরকার। গাজীপুরে স্ত্রী, সন্তান ও ভাই সহ একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘরের মেঝেতে রক্তে ভেসে আছে 3টি শিশু সন্তানের নিথর দেহ। খাটের উপর ক্ষতবিক্ষত শ্যালকের মরদেহ, আর ঘরের জানালার গ্রিলে মুখ ও হাত বাঁধা গৃহবধূর লাশ। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। হত্যায় পলাতক স্বামী জড়িত ধারণা পুলিশের। গাজীপুরের কাপাসিয়া থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ও মীর হোসেন রিয়েলের ক্যামেরায় নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে গাড়ি চালক স্বামী 3 সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন শারমিন আক্তার। প্রতিদিনের মতো শনিবার রাতে সন্তানদের বুকে জড়িয়ে নিজ ঘরে ঘুমাতে যান শারমিন, কিন্তু কে জানতো এই ঘুমই হবে তাদের জীবনের শেষ ঘুম। 3 সন্তান ভাই সহ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তারা 5 জন। শনিবার সকালে নিজ ঘরে রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। তবে সন্দেহের টানা বেঁধেছে স্বামী ফোরকানকে নিয়ে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ফোরকান। এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 5 জন বাচ্চা একটা খাটের মধ্যে দেখলাম লাশ, আর 3 জন বাচ্চা আর মহিলারা 2 আর ছোট বোন 3টারে মনে করেন নিচে ফলোয়ারে শুয়েছিল, ওই জায়গা থেকে 3টারে হয়তো মারা হয়েছে। আমরা চাই এটা যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু বিচার হয়। লাশ বাইর করার আগে আমরা বিচার চাই। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে। এছাড়া ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আমরা ধারণা করছি যে রাতের বেলায় তিনি, তার স্ত্রী এবং সন্তান আর শ্যালক তাদের এই মোট 5 জনকে কুপিয়ে হত্যা করে এখান থেকে পালিয়ে গেছে। সিআইডি, তারপর পিবিআই, জেলা পুলিশ, পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আমাদের পুলিশ ছাড়াও আছে, ডিজিএফআই, এনএসআই, সবাই মিলেই কার্যক্রম চলছে। এরপরে যদি আবার অধিকতর তদন্তর স্বার্থে কোনো কমিটি গঠন করা হয় সেটা করা হবে। নৃশংস এই হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
হামের টিকা ক্রয়ে বিগত সরকারের গাফিলতি, টিকার সংকট, টিকাদান কার্যক্রম দেরিতে শুরু হওয়ার বিষয়ে তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্তের পরেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামারুজ্জামান চৌধুরী। আর পুষ্টিহীনতা, শিশুদের বুকের দুধ না খাওয়ানো এবং অনিয়মিত টিকাদানের কারণে হামে বেশি শিশু আক্রান্ত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 9 জনের মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। দেশের চলমান হাম পরিস্থিতি ও এর প্রতিকার নিয়ে শনিবার রাজধানীতে হেলথ রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। হামের প্রকোপ বেড়ে যাওয়ার কারণ, টিকা কার্যক্রম শুরুতে দেরি হওয়া, শিশুদের পুষ্টিহীনতা সহ নানা বিষয় উঠে আসে এই আলোচনায়। 9 মাস পূর্ণ হলে ফার্স্ট ডোজ, 15 মাস পূর্ণ হলে সেকেন্ড ডোজ। এই কভারেজ আমরা পিছিয়ে আছি। উনি কিন্তু বলেছেন ফার্স্ট ডোজ কভারেজ 86%, সেকেন্ড ডোজ 81%। টিকা দেওয়া এবং সময় মতো টিকা দেওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সেজন্য আমরা সবসময় বলি সময় মতো টিকা পাওয়া শিশুর জন্য সবসময় খুবই গুরুত্বপূর্ণ। জনস্বাস্থ্যবিদরা বলেন, টিকা কার্যক্রম শুরু হলেও হাম রোগীদের আইসোলেশনের উপর তেমন জোর দেওয়া হচ্ছে না। হামকে মহামারী বলতে অনেকের অনীহা, যার কারণে শিশু মৃত্যুর হারও বাড়ছে। এক জায়গায় দু জায়গায় আগুন লাগলে বলে এটা অগ্নিকাণ্ড। এখন বাংলাদেশের 64 জেলায় যদি আগুন লাগে, এটা দাবানল হবে না? দাবানল এবং অগ্নিকাণ্ডের পার্থক্য তো আছে। আউটব্রেক যদি 64 জেলার 63 জেলায় হয়, এখন মনে হয় লালমনিরহাট বাদে আমাদের লালমনিরহাটেও হাম ছড়িয়ে গিয়েছে। আপনি কেন এটা এপিডেমিক বলবেন না? ঠিক সময়ে আনাও হয়নি, আবার যেটুকু এসেছে সেটা দেওয়া হয়নি। আবার এটাও জেনেছি আমরা যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন এই টিকা নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে, টিকা আমদানি নিয়ে এর উন্মুক্ত দরপত্র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তখন বাংলাদেশের ইউনিসেফের চিফ হেলথ অ্যাডভাইজারকে এটাও বলেছিলেন, ফর গড সেক ডোন্ট ডু দিস। এই ফর গড সেক ডোন্ট ডু দিস বলার পরেও এটা নিয়ে রিথিঙ্কিং করা হয় নাই, ফলে এইখানে একটা ভুল সিদ্ধান্ত আছে। সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা হাম প্রতিরোধে টিকা কার্যক্রম এবং হাসপাতালে আইসিইউ ব্যবস্থা সহ সরকারের উদ্যোগ তুলে ধরেন। তদন্তে উঠে আসবে, দেখবেন আমাদের এই বাচ্চাগুলো আমরা হারালাম, কি কারণে, কোথায় আমাদের সমস্যা ছিল, আমাদের কোনো গাফিলতি ছিল কিনা, বা আমাদের কর্মকর্তাদের কিংবা দায়িত্ব নির্ধারণ, এগুলো সবই একটা তদন্ত হলে যা হয় সবকিছুই হবে ইনশাআল্লাহ। এদিকে হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণহানির সংখ্যা 350 ছাড়িয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গ্যাসের খোঁজে মাটির 18,000 ফুট নিচে কূপ খননে কাজ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড। তিতাস গ্যাস ক্ষেত্রে কূপ খননের এই কাজ চলমান রয়েছে। এরই মধ্যে কাজ শেষ হয়েছে 22% মতো। বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও মাটির অতল গভীরে নতুন গ্যাসের স্তর পাওয়ার আশা সরকারের খনিজ বিশেষজ্ঞদের। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। পুরনো গ্যাস ক্ষেত্রে নতুন সম্ভাবনা খুঁজতে চলছে কর্মযজ্ঞ। মাটির গভীরে যেতে ঘুরছে 2682 হর্স পাওয়ারের রিগ বা খনন যন্ত্র। দেশে এর আগে 4900 মিটার পর্যন্ত কূপ খননের ইতিহাস রয়েছে। এবার চলছে সে সীমা পেরোনোর চেষ্টা। অতীতের সব রেকর্ড ভেঙে মাটির গভীরে 5600 মিটার বা 18,372 ফুট গভীর কূপ খনন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিজিএফসিএল। তিতাসের পাশাপাশি বাখরাবাদেও আরও একটি কূপ খনন করবে প্রতিষ্ঠানটি। এতে মোট ব্যয় হবে 594 কোটি টাকা। ডিপার প্রসপেক্টে এইটা সাকসেসফুল হয় এবং ওখানে আমাদের যে পাশাপাশি আরও যে 3টা কূপ খনন হচ্ছে, তিতাস 28, 29 এবং 30, এইসব সাকসেসফুল হলে আমাদের উৎপাদন আরও কিছু বাড়বে। ডিপার প্রসপেক্টে গেলে কিছু হাই প্রেশার হাই টেম্পারেচারের ইস্যু থাকে, তো এখানে আমাদের হাই প্রেশার হাই টেম্পারেচার ওয়েল করার জন্য যে সকল আধুনিক টেকনোলজি ইউজ করতে হয়, যেমন ম্যানেজ প্রেশার ডিলিং, তারপরে আরও কিছু টেকনোলজি আছে, এগুলো সবই আমরা এই প্রজেক্টে ইনকর্পোরেট করছি, যেন আমরা রিয়েল টাইম কোনো যদি কিক হয় বা কোনো হাই প্রেশার ইনকাউন্টার করি, এটা আমরা যেন জানতে পারি। এই টোটালটা একটা হাই প্রেশার হাই টেম্পারেচার ওয়েল ড্রিলিং করার জন্য যে সকল টেকনোলজি দরকার হয়, আমরা সকল কিছু নিয়ে আমরা এই কূপে খননে গেছি। তিতাস 31 কূপের গভীর খননে গ্যাসের নতুন স্তর পাওয়া যেতে পারে বলে মনে করছেন ড্রিলিং বিশেষজ্ঞরা। খনন শেষের আগে নিশ্চিত না হওয়া গেলেও কূপ দুটিতে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছেন তারা। আমরা সর্বোচ্চ টার্গেট করছি 15,000 PSI এবং 390 ডিগ্রি ফারেনহাইট, এটা আমার বলা আছে। এই পর্যন্ত আমি
টার্গেট নিয়ে যাচ্ছি। এখন এর বাইরে যদি আমি কোনো প্রেশার এনকাউন্টার করে ফেলি, সেই ক্ষেত্রে যদি আমার ড্রিলিংটা টার্মিনেট করতে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যদি কোনো টার্গেট পেয়ে যাই তারপরে আমি নিচে যাব না, এইটা আসলে আমার কাছে খুব মনে হয় না। কারণ আমি টার্গেট তো আমি 5600 মিটার যাবই, আমি যেটা পাচ্ছি সেটা আমার জন্য ফরচুন। খনন হলে আমরা যদি নিশ্চিত হয়ে যাই যে এই 2 TCF এখানে আছে বা 1 TCF আছে বা 0.5 TCF আছে, সেটা আমাদের রিজার্ভের সাথে যুক্ত হবে। এটা খনন শেষে 15 মিলিয়ন ঘনফুট ডেইলি গ্যাস উৎপাদন হবে। এই ধরনের একটা টার্গেট এই কূপ থেকে আমাদের আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের কূপটি খননে সময় লাগবে 210 দিন, আর বাখরাবাদে কাজ শুরুর পর দরকার হবে 180 দিন। গ্যাস ক্ষেত্রে গভীর কূপ খননে কাজ করছে চীনের প্রতিষ্ঠান সিসিডিসি। দেশে ডিপ ড্রিলিং এর মাধ্যমে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে 4টি গ্যাস ক্ষেত্রের 4টি কূপে ডিপ ড্রিলিং করা হবে। ডিপ ড্রিলিং এ কিছু শঙ্কা থাকলেও সংশ্লিষ্টরা মনে করছেন এর মাধ্যমে গ্যাসের নতুন স্তর আবিষ্কার করা সম্ভব হবে, যা দেশের গ্যাস সংকট মোকাবেলায় কার্যকরী ভূমিকা রাখবে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া। মাদারীপুরের চর গোবিন্দপুরে দাদা দাদির কবরের পাশে দাফন করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে। আসরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়। সকাল থেকেই নাহিদার গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ভিড় করতে থাকে। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। দুপুরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান বাবা জহিরুদ্দিন। এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ স্বজনরা। বৃষ্টিকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও এলাকাবাসী। এর আগে সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে নাহিদার মরদেহবাহী কফিন ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করেন তার মা বাবা, মামা সহ পরিবারের সদস্যরা। তার আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। দেশের বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো ফের সচল করতে কাজ করছে সরকার, যেন কয়েক লাখ পরিবার আয়ের ব্যবস্থা করা যায়, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে ঠাকুরগাঁয়ের নবনির্মিত বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন শিল্পমন্ত্রী। জানান সরকারের লক্ষ্য হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি করা। মন্ত্রী জানান অচিরেই কৃষকদের সাথে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনে সব ধরনের সহযোগিতা দেবে সরকার। পরে দুপুরে পঞ্চগড় চিনিকল পরিদর্শন করেন মন্ত্রী। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের জানান বিশেষজ্ঞদের নিয়ে বন্ধ চিনিকল চালু করাই এই পরিকল্পনার প্রথম পদক্ষেপ। এ সময় শিল্প মন্ত্রণালয় সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, বিএফআইএফআইসির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির সাথে ছিলেন। কৃষকদের উন্নয়নে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। সরকারের মূল লক্ষ্য কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা, জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মদির হাওর পরিদর্শনের সময় সাংবাদিকদের কথা বলেন তিনি। মন্ত্রী জানান বিএনপি সরকার কৃষকদের মনে প্রাণে বিশ্বাস করে, তাদের কষ্টে ফলানো ফসল হারানোর বেদনা অনেক, তাই সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে। পরে বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে 30 কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সরকার গণতন্ত্র বিরোধী কাজ করে বড় অন্যায় করেছে। পার্লামেন্ট শুরু হওয়ার আগে সিটি কর্পোরেশনে, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে, যেটা চরম গণতন্ত্র বিরোধী এবং সংবিধান বিরোধী কাজ, অভিযোগ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে ঠাকুরগাঁয়ে জামাত ইসলামের জেলা শাখা আয়োজিত রোকন সম্মেলনে সাংবাদিকদের তিনি কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, যেখানে সংবিধানে পরিষ্কার করে বলা আছে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করবে, কিন্তু বিএনপি সরকার সে বিষয়টি মানছে না। তারা নিজেরাই দলীয় লোক দিয়ে কাজ করছে। তিনি বলেন, কোন্দল করে জাতিকে পিছিয়ে দিতে চায় না তার দল। বড় অন্যায় করেছে যে ক্ষমতায় এসে পার্লামেন্ট শুরু হওয়ার আগেই ওনারা সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত করে ফেলেছে। এটা চরমভাবে গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী একটা কাজ হচ্ছে। বিরোধী দলে যদি জামাত ইসলামী থাকে তাহলে সরকারকে গঠনমূলকভাবে সমালোচনা করা, প্রত্যেকটি মন্ত্রণালয়ের গ্যাপগুলো, ত্রুটিগুলো, করণীয়গুলো নির্ধারণ করে গভর্নমেন্টকে হেল্প করার উদ্দেশ্যে সরকারকে আনরেস্ট করা, অস্থিতিশীল করাটা কিন্তু সেন্ট্রাল কমিটির উদ্দেশ্য হয়।
রোজা ও ঈদ বিশ্বব্যাপী এক দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসনে সরই বিশ্লেষণ শীর্ষক সেমিনারের আয়োজন করে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ। শনিবার রাজধানীর আইবিতে এ আয়োজন করে সংস্থাটি। সেমিনারে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এমনকি একই শহরেও মুসলমানদের মধ্যে কখনো কখনো ঈদ উদযাপনে ভিন্নতা দেখা যায়। কেউ রোজা পালন করছেন, আবার কেউ ঈদ উদযাপন করছেন। এ ধরনের পরিস্থিতি মুসলিম উম্মার ঐক্যের জন্য উদ্বেগজনক। অন্য বক্তারা বলেন, রোজা ও ঈদের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে বিভক্তি মুসলমানদের মাঝে মতবিরোধ ও বিরোধের সৃষ্টি করে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শরিয়াহ সম্মত উপায়ে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার তাগিদ দেন তারা। রপ্তানিতে তৈরি পোশাকের একক নির্ভরতা দেশের রপ্তানি খাতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কোভিড কিংবা ট্রাম্প ঘোষিত ইউএস ট্যারিফ সেটি দেখিয়ে দিয়েছে। ডিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথাই উঠে এসেছে। রাজধানীতে ডিসিসিআই কার্যালয়ে সমন্বিত বন্দর ও লজিস্টিক খাতের উন্নয়ন বিষয়ক সেমিনারে আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, তৈরি পোশাক সহ প্রায় 1000 পণ্য রপ্তানি করে বাংলাদেশ, অথচ মোট রপ্তানি 82% আসে একক তৈরি পোশাক খাত থেকে। আর রপ্তানিতে পোশাক খাতের এ একক আধিপত্য দিয়ে মোট রপ্তানির চেহারার খুব একটা পাল্টানো যাবে না বলেও জানান বক্তারা। আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল করতে বন্দরের আধুনিকায়ন, কন্টেইনার হ্যান্ডলিং ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নয়ন সহ বন্দরের ধারণ ক্ষমতা বাড়ানোর তাগিদও দেন বক্তারা। এ সময় পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান বলেন, ডক্টর এম মাসরুর রিয়াজ বলেন, দেশের বন্দরগুলোতে কাঠামোগত ব্যাপক উন্নয়নের গুরুত্ব না দিলে প্রতিযোগিতা দেশগুলোর তুলনায় রপ্তানি আয়ে আরও পিছিয়ে পড়বে দেশ। ওমান উপসাগরে বিশেষ অভিযান চালিয়ে একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শুক্রবার হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরান দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এ দাবি সামনে এলো। ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ওশান কোই নামক জাহাজটি আটক করে ইরানের নৌবাহিনী। তাদের দাবি, জাহাজটি ইরানের তেল রপ্তানি এবং জাতীয় স্বার্থ বিঘ্নিত করার চেষ্টা করেছিল। অন্যদিকে ওমান উপসাগরে ইরানের বন্দরে প্রবেশের চেষ্টাকালে মার্কিন সামরিক বাহিনী ইরানের পতাকাবাহী দুটি ট্যাঙ্কার বিফল করে দিয়েছে। মার্কিন সামরিক বাহিনী সেন্টকম এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নৌ অবরোধ কঠোরভাবে পালন করতে সব ধরনের প্রচেষ্টা বহাল রেখেছে তারা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, প্রতিবারই শান্তি আলোচনা কিছুটা এগিয়ে যাওয়ার পর মার্কিন প্রশাসন সামরিক পদক্ষেপের মধ্য দিয়ে তা ভেস্তে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি আলোচনার প্রস্তাব পর্যালোচনা করে দেখছে ইরান, তবে বিশ্লেষকদের শঙ্কা, এভাবে যুদ্ধবিরতি ভেঙে হামলা পাল্টা হামলা চলতে থাকলে উভয় পক্ষের জন্য একটি চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধরত রাশিয়া ইউক্রেনের মধ্যে চলছে 3 দিনের যুদ্ধবিরতি। স্থানীয় সময় শনিবার সকাল থেকে শুরু হয় ক্ষণস্থায়ী এই যুদ্ধবিরতি, চলবে আগামী সোমবার পর্যন্ত। এ সময় অন্তত 1000 বন্দী বিনিময় করবে দুই পক্ষ। শুক্রবার সামাজিক মাধ্যমের এক পোস্টে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই সামাজিক মাধ্যম এক্সের পোস্টে যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান, 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে 3 দিনের একটি যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়েছে। বন্দী বিনিময়ের বিষয়টিও নিশ্চিত করেছেন জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, মার্কিন প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে। এর আগে 9 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে 2 দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি, তিনি এই যুদ্ধবিরতির অনুরোধ করেছিলেন এবং তাতে সম্মত হয় দুই দেশের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। ক্রিকেটের আরও খবর। বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করতে না পারা ও ফিল্ডারদের সহজ কিছু ক্যাচ মিসের কারণে পাকিস্তানের ব্যাটিংটা সহজ হয়ে যাচ্ছে বলেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ঢাকা টেস্টের 3য় দিনে স্বাগতিকরা ঘুরে দাঁড়াবে আশা তার। আরেকটা সেশন ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো, বাট দিন শেষে আমরা তো 400 রান ক্রস করছি। আমার মনে হয় যে আরও হয়তো 50 রান করলে আমাদের জন্য অনেক বেটার হতো। বাট বোলিংটা আমি মনে করি যে আমরা একটু এলোমেলো বল করছি আজকে। যেহেতু এটা টেস্ট ক্রিকেট, কামব্যাক করার অনেক সুযোগ আছে। যখন আপনি বাজে বল করবেন তখন ব্যাটিং করা অনেক সহজ। কোন জায়গায় করলে আসলে ব্যাটসম্যানকে আরও বেশি ডিফিকাল্ট দিবে। তো আমি মনে করি যে হয়তো আমরা আবার কালকে ভালো ব্যাক করতে পারবো। আমাদের কিছু এরিয়াতে আসলে ইমপ্রুভমেন্ট অনেক দরকার, সেটা মানে স্পেশালি স্লিপ ক্যাচিং, কারণ এটা স্পেশালাইজেশন জায়গা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ওয়াদা পূরণের নতুন যুদ্ধ শুরু বললেন প্রধানমন্ত্রী। চাইলেন দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সহায়তা, নেতাকর্মীদের উচ্ছ্বাস।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ঢাকা দিল্লি সম্পর্কে নতুন যুগ, অভিন্ন নদীর পানি চুক্তির ক্ষেত্রে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা, শঙ্কা পুশিনে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 জন নিহত, ভারতকে সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডাক্তার শফিকের। কাপাসিয়ায় স্ত্রী সন্তান সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ। হামে আরো 9 শিশুর মৃত্যু, টিকা কেনায় ইউনূস সরকারের গাফিলতির অভিযোগ তদন্তের পরই ব্যবস্থা, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।